আফ্রিকার দিকে তাকাও, মধ্য এশিয়ার দিকে তাকাও, মধ্যপ্রাচ্যের দেশগুলোর দিকে তাকাও, সারা পৃথিবীটা তোর হাতের মুঠোয় আসুক, তারপরে তুই সিদ্ধান্ত নে। ইউরোপের চোলাই মাল কলকাতায় আসে আগে, কলকাতাতে এটা আবার চোলাই হয়, এই চোলাই খেয়ে হাট ফেল। এই হলো বাংলাদেশের কবিতার দুর্গতির মূল কারণ। জনগণের হৃদয়ের স্পন্দন সেখানে গণ আত্মার প্রতিফলন নাই। গণ আত্মার প্রতিফলন যে সাহিত্যে নাই, সেই সাহিত্য আসলে টেকে না। কবিদের মধ্যে আমরা দেখি যে সরকারি সুবিধা বা মানে এক ধরনের দালালি যেটাকে বলা হয়, তো এর থেকে বাংলাদেশের কবিরা কেন বেরিয়ে আসতে পারছে না? মানে তাদের সীমাবদ্ধতা কি? প্রধান কারণটা হলো দুটা। একটা কারণ হলো দে হ্যাভ নো সোশ্যাল কমিটমেন্ট, তার কোনো কমিটমেন্টই নেই, যার কোনো দেশের কাছে দায়বদ্ধতা নাই, সমাজের কাছে দায়বদ্ধতা নেই, শুধু যা খুশি তাই করতে পারে। কমিটমেন্ট। আর হলো ব্যাকগ্রাউন্ড, কোন ব্যাকগ্রাউন্ড থেকে উঠে আসছে, যে ব্যাকগ্রাউন্ড উঠে আসছে সেই ব্যাকগ্রাউন্ডের সাথে সম্পর্ক রাখতে সে ইতস্তত করে। বাপ ছিল রাস্তায় সবজি বিক্রি করতো, এইটা সে বলতে চায় না আর, কারণ তার মধ্যে হীনমন্যতা পুশ করে দেওয়া হয়েছে। গৌরব করে তোর বলা উচিত আমার বাবা রাস্তায় রিক্সা চালায়। আমার একটা ছাত্রী আছে, আমি বললাম যে তুমি যে পড়ো তো তোমার আব্বা কী করে, আমি জিজ্ঞেস করি। টিচাররা অনেক সময় পড়ার বাইরেও অনেক কথা বলে, জিজ্ঞেস করে, বলে স্যার, দাঁড়ালো সে, স্যার আমার আব্বা রিক্সা চালায়। আমার কথা ঠোঁটে মানে কথা জোগাচ্ছিল না। আমি বললাম বাহ, চমৎকার, থ্যাংক ইউ, তোমার বাবাকে নিয়ে আসো, আমি তার পা হাত দিয়ে সালাম করবো। বলে রিক্সা চালাইয়া দুইটা বাচ্চাকে সে ইউনিভার্সিটিতে পড়াচ্ছে, একটা গরিব রিক্সাওয়ালা, সেই বাবাকে আমি হাত দিয়ে সালাম করব না? সেই বাবাকে আমি বুকে চড়াই নেব না? আমি কি কোনো অমানুষের উপত্যকা থেকে আসছি, নাকি ওই ইউরোপীয় প্যাকেট দ্বারা তৈরি হওয়া প্লাস্টিকের পুতুল? আমি তো মানুষ, আমি তো এটাকে স্যালুট করব। এই যে বাচ্চাগুলো ফুটবলে খেলে, মেয়েগুলো, এরা কারা? বাসা থাকার জায়গা নেই, ঘর নাই, ওরা হলো অরিজিনাল বাংলাদেশ। সেই বাংলাদেশকে আমাদের কবিরা ওরা চিনে না। ওরা মনে করে কবিতা হলো একটা কৃত্রিম সাবজেক্ট, ওদের কৃত্রিম অদ্ভুত অবিশ্বাস্য বিষয় নিয়ে কাজ করে। মানুষের দীর্ঘশ্বাসের শব্দ সেখানে মাখা নাই, মানুষের ঘামের গন্ধ সেখানে নাই, তার কালচারাল ব্যাকগ্রাউন্ড সেখানে অনুপস্থিত। এগুলো যাদের মধ্যে ছিল তারা অমর হয়ে গেছে। আল মাহমুদ অমর, জসিমউদ্দিন অমর, নজরুল তুলনাহীন। এরা কেন অমর হয়েছে? অমর হয়েছে কেন? ওই ঘামের গন্ধ আছে মাখা। উঠানে ধান নেড়ে দেওয়ার অত পূর্ণস্তনী ঘরমাক্ত রমণী। আল মাহমুদের এই লাইনের কোনো তুলনা আছে? বাংলাদেশ কথা কয়, কচি লাভের ডগার মতো বাহু দুখান সরু। এই যে বাংলাদেশ তো স্পন্দিত হয়ে ওঠে, ফলে তারা পাঠকের কাছে যেতে পারে। বাংলাদেশের কবিদের প্রধান সমস্যা হলো সোশ্যাল কমিটমেন্ট, আর একটা হলো হীনমতো ভুল শিক্ষায় শিক্ষিত তারা, আরেকটা হলো রাজনীতি। রাজনীতির ক্ষেত্রে মাও সেতুংয়ের একটা ডায়লগ খুব গুরুত্বপূর্ণ। মাও সেতুং বলছে একটা লেখাকে অবশ্যই শিল্পমান উত্তীর্ণ হতে হবে, কিন্তু শিল্পমান উত্তীর্ণ করাটাই যদি জীবনের একমাত্র লক্ষ্য হয়, তাহলে এই শিল্পের আমাদের দরকার নেই। এক। দুই নম্বর হলো যে আমরা আমাদের যে চিৎকার চেঁচামেচি, আমরা যে রাজনীতি করি, আমরা যে জীবন যাপন করি, লড়াই করি, সংগ্রাম করি, সেটাকেই আমি সাহিত্যে আনতে হবে। কিন্তু সেটা যদি শেষ পর্যন্ত চিৎকার চেঁচামেচি মারামারি কাটাকাটির মধ্যেই থেকে যায়, তাহলে এবং সেটা শিল্পমান না থাকে, তাহলে সেটাও আমরা গ্রহণ করব না। মানুষের বক্তব্য হলে দুটোর মিশ্রণ করতে হবে, পিপলস কমিটমেন্ট প্লাস এর শৈল্পিক সৌন্দর্য, দুটোকে মিক্স করে ছাড়তে হবে। কারণ পৃথিবীর সমস্ত বড় বড় কবিরা সবাই রাজনীতিবিদ ছিলেন। মাও সেতুং চীনা ভাষার শ্রেষ্ঠ কবিদের একজন, তিনি আধুনিক চীনের ফাউন্ডার। ভিয়েতনামের সেরা কবি হলেন হোচিমিন, হোচিমিন ভিয়েতনামের ফাউন্ডার। নিকারাগুয়ায় দানিয়েল আর্তেগা, তার আর্তেগার যে প্রধান অস্ত্র ছিল যিনি, আর্নেস্তো কার্দিনাল। কার্দিনাল তো গির্জার পাদ্রি। একই সঙ্গে বিপ্লবে, নিকারাগুয়ার বিপ্লবে দানিয়েল আর্তেগার সহচর, একই সঙ্গে অসাধারণ কবি। নেরুদা বিশাল পলিটিশিয়ান, কমিউনিস্ট পার্টি করতেন, কমিউনিস্ট পার্টির সক্রিয় সদস্য। নাজিম হিকমত কমিউনিস্ট পার্টি করতেন, সক্রিয় সদস্য, অষ্টপ্রহর রাজনীতি নিয়ে মাথা ঘামাতেন। আমাদের দেশে আসেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, তিনি বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রথম ম্যানিফেস্টোটা তার লেখা, গঠনতন্ত্র।
এটাকে জানে মূর্খরা? জানেও না। আচ্ছা, তিনি নিজে কমিউনিস্ট পার্টির মুখপাত্র, তখন তো কমিউনিস্ট পার্টির কৃষক প্রজা স্বরাজ দল, তো এই মুখপাত্র ছিল লাঙল যুগবাণী, এটা সম্পাদক ছিল কে? নজরুল। জনসাহিত্য কার লেখা? প্রবন্ধ নজরুলের। আচ্ছা, মানিক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে সুপারলেটিভ ডিগ্রির লেখক, তিনি তো কমিউনিস্ট পার্টির ওয়ার্কার ছিলেন, একদম সক্রিয়, শতভাগ। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় কংগ্রেস করতেন, ফুল টাইম কংগ্রেসম্যান ছিলেন তিনি। তার মেদিনীপুর না কোন জেলার মানুষ, ওই জেলার কংগ্রেসের সভাপতি ছিলেন তিনি। একটা জেলার সভাপতি হওয়া কি চারটিখানি কথা নাকি? তাহলে কারা করেন এই রাজনীতি? 30-এর যখন লেখাপড়া, সুকান্ত ভট্টাচার্য তো সরাসরি কমিউনিস্ট পার্টি করতেন। কারা করে নাই? কারা এই রাজনীতির এই সব দেখে নিজেদের কিছু, তারা যাদের কোনো সোশ্যাল কমিটমেন্ট ছিল না, যাদের কোনো দেশ ছিল না, যাদের কোনো কাল ছিল না, যাদের কোনো মানুষ ছিল না, মানুষের ব্যথা বেদনা, পরাধীনতা, শোষণ, নির্যাতন, বঞ্চনা, হাহাকার, বেকারত্ব, কোনোটার ব্যাপারে যাদের কোনো সে নাই, সেই কেরানিরা এই অধ্যাপক শ্রেণী, এই যে আমাদের সাইদ জামিল বলে না যে অধ্যাপকদেরকে এটা করি সেটা করি, ঠিকই আছে, এই অধ্যাপক শ্রেণী খ্যাতির লোভে চাকরি প্রতিপত্তি, এরা ইউরোপ থেকে ধুলা বালু ময়লা আবিজাবি প্যাকেট করে নিয়ে এসে বাংলাদেশে, তখনকার লোকেরা তো ইউরোপিয়ান লিটারেচার জানতো না। এখন স্প্যানিশ একটা কবিতা ইংরেজিতে তার মতো করে অনুবাদ করে চালাই দিয়েছে, বাঙালি মুসলমান বা বাংলাদেশের পাঠক তো জানতো না এগুলো। 2 নম্বরই কবিরা টুকনি ভাই মার্কা, এই 2 নম্বরই কবিদের বাইরের মাল চোলাই করে এনে নিজের নামে চালাই দিছে। আমি তো ফ্রান্স লিটারেচার পড়তে পারি না, ফ্রান্সের লিটারেচারের থেকে মেরে দিয়ে এনারা ওই ভাব নিয়ে হিনতে বানাইছে এটা। আমি তাদের সৃজনশীলতাকে খাটো করছি না, বাট তাদের কাজটা কি? দেশ নাই যার, জাতি নাই যার, ধর্ম নাই যার, মানুষ নাই যার, সে কিসের লেখক? তাকে আমি পড়বো, কিন্তু সেই পড়ার মধ্যে কোনো অনুরাগ থাকবে না, করুণা থাকবে। আমি যখন সুকান্ত পড়ি তখন আমার করুণা হয় না, আমার গর্ব হয়। আমি যখন নজরুল পড়ি আমার গর্ব, মানিক বন্দ্যোপাধ্যায় পড়লে গর্ব। সৈয়দ আলিউল্লাহ জিন্না যেদিন মারা যান সেদিন তিনি তার কলকাতার হিন্দু এক বন্ধুকে চিঠি লিখতেছেন যে আমার হৃদয়টা ভেঙে চুরমার হয়ে গেছে, কায়দে আজম নাই। কি পরিমাণ রাজনীতি সচেতন মানুষ। সাহেদ আলী রাজনীতি করতেন, জিব্রাইলে টানার মতো গল্প বাংলা সাহিত্যে কয়টা আছে? তো এই লোকটা তো সরাসরি পার্লামেন্টের এমপি ছিলেন। তা আমরা যারা বলি যে রাজনীতি হোক কবিতা করে, তারা প্রথমত না সাহিত্য বোঝে, না বিশ্ব সাহিত্য পড়েছে, তারা পড়েছে কলকাতার চোলাই মাল, ইউরোপ থেকে আসে বসে। বিশ্ব সাহিত্য মানে কি ইউরোপ আর এই ইংল্যান্ড আর ফ্রান্সের সাহিত্য? কারণ আফ্রিকার লিটারেচার পড়ছে এই গাদার বাচ্চাগুলো। আফ্রিকার লিটারেচার পড়তে হবে না আমাকে? কীভাবে ঔপনিবেশিক আফ্রিকাকে শত শত বছর ধরে মানুষকে ধরে দাস হিসেবে এনে বিক্রি করতো, সেই বেদনা, সে ক্রন্দন, সে ক্রোধ, সে ক্ষোভ, সে ব্যথা, সেটা কোথায়? সেটা জানতে হবে না? তো আপনার, আমি যেটা বলতেছি এগুলো কিছুই পড়ে। নেপালের সাহিত্যের খবর জানে না, ভুটানের সাহিত্যের খবর জানে না, কাজাকিস্তানের সাহিত্য কি হচ্ছে কিচ্ছু জানে না, ইভেন সোভিয়েত ইউনিয়নে কী লেখা হচ্ছে এটাও জানে না। জানে কোনটা? ওর বাপের নাম হলে আমেরিকা, ওটার জানে, আমেরিকাতে এখন এটা হচ্ছে। আচ্ছা, আরেকটা হলো ফ্রান্সের লিটারেচার, স্প্যানিশ লিটারেচার, এইসব পড়ার মধ্যে কোনো দোষ নাই। বাট তুই ইউরোপের খোয়ার দিয়ে, ইউরোপের চশমা দিয়ে পৃথিবী দেখবি রে গাদার বাচ্চা। তুই তো তোর চোখটাকে খোলে, মুক্ত চোখে আকাশ দেখ, আফ্রিকার দিকে তাকাও, মধ্য এশিয়ার দিকে তাকাও, মধ্যপ্রাচ্যের দেশগুলোর দিকে তাকাও, সারা পৃথিবীটা তোর হাতের মুঠোয় আসুক, তারপরে তুই সিদ্ধান্ত নে। ইউরোপের চোলাই মাল কলকাতায় আসে আগে, কলকাতাতে এটা আবার চোলাই হয়, এই চোলাই খেয়ে হাট ফেল। এই হলো বাংলাদেশের কবিতার দুর্গতির মূল কারণ। জনগণের হৃদয়ের স্পন্দন সেখানে, গণ আত্মার প্রতিফলন নাই। গণ আত্মার প্রতিফলন যে সাহিত্যে নাই, সেই সাহিত্য আসলে টেকে না। 1 জানুয়ারি 2024 চেঞ্জ টিভি পা রেখেছে সুরভিত 6 বছরে। সবার প্রতি নিরন্তর শুভেচ্ছা। চেঞ্জ টিভি প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা এদেরকে ধন্যবাদ জানাই, চেঞ্জ টিভিকে উত্তরোত্তর সাফল্য কামনা করি। আর সাথে সাথে আমরা বিশেষ করে এদেরকে অনুরোধ করব যেন তারা দেশের পক্ষে এবং বাংলাদেশের জনগণের পক্ষে, ইসলামের পক্ষে, হকের পক্ষে, সত্যের পক্ষে তারা যেন সুন্দর পরিবেশন করতে পারে, এই আশাবাদ ব্যক্ত করি। চেঞ্জ টিভিকে আমি তো মেলা দিয়ে ধরে দেখছি। চেঞ্জ টিভি যতদূর সম্ভব বস্তুনিষ্ঠতার সাথে কাজ করছে।
এবং এই জন্য চেঞ্জ টিভির ভিউ আরও অনেক বেড়েছে, অনেক। আমি নিজে যে অনেকগুলো সভা করে মানে এখানে ইন্টারভিউ করেছি, কোনো কোনো ক্ষেত্রে আমি দেখেছি মিলিয়নের মতো হয়েছে ভিউ, মানে অন্য কোনো জায়গায় এত হয় নাই। আমি মনে করি চেঞ্জ টিভি ভালো কাজ করছে, প্রচণ্ড চাপ আছে, তার মধ্যেও চেঞ্জ টিভি যদি তাদের এই নিষ্ঠতা রাখতে পারে তাহলে এটা আরও ভালো করবে। আমি তাদের সাফল্য কামনা করি।